আজকের গল্প পরিণাম। বাসর ঘরে ঢুকেই আমার স্বামী সৌভিক যখন আমাকে গমগমে কণ্ঠে বলে উঠল, শোনো মেঘা, আমি একটা গুরুত্বপূর্ণ কথা আগেই বলে নিচ্ছি। আমার মাই আমার জীবনে সব। তার বিষয়ে কোনো অবহেলা বা অভিযোগ আমি কখনোই বরদাস্ত করব না। মা যদি কখনো তোমাকে নিয়ে কোনো অভিযোগ করেছে না, তবে এর ফল ঠিক কী হবে তুমি আন্দাজও করতে পারবে না। কথাটা ভালোভাবে লক্ষ্মী মেয়ের মতো মাথায় ঢুকিয়ে রাখবে, ঠিক আছে? সেদিন আমি শুধু ফ্যাল করে সৌভিকের দিকে তাকিয়েছিলাম। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমাদের। কেবল আমি ইন্টার এক্সাম দিয়েছি সায়েন্স বিভাগ থেকে। ইচ্ছে ছিল ভালো রেজাল্ট করলে মেডিকেলে পড়ব। গায়ে সাদা অ্যাফরন, গলায় স্টেথোস্কোপ বরাবরই আমার স্বপ্ন ছিল। কিন্তু বাবা হুট করেই তার পরিচিত এক ঘটকের ব্যাখ্যা অনুযায়ী যোগ্য পাত্র পেয়ে আমার মতামত নেবার প্রয়োজন মনে না করেই অজ্ঞাত পরিবারটির হাতে আমাকে তুলে দিলেন। পড়াশোনা করে জীবনে বরাবরই বড় কিছু হবার ইচ্ছে ছিল আমার। ভালো ছাত্রী হিসেবে পড়াশোনাতেও খারাপ কোনো রেকর্ড ছিল না। সঙ্গীত, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা সব কিছুতেই ছিলাম সবার ঊর্ধ্বে। বাবা কেন আমাকে দ্রুত বিদায় করতে উদ্যত হলেন সেটাই বোধগম্য হলো না আমার বা আমার মায়ের কারোর। বাবার ইচ্ছেকে প্রাধান্য দিয়েই বিয়ের পিঁড়িতে বসলাম। মায়ের অনেক আদরের ছিলাম। একমাত্র সন্তান হবার সুবাদে বাবাও কম ভালোবাসতেন না আমাকে। বাবার ভালোবাসাটা ছিল অপ্রকাশিত। বাবা যেদিন আমাকে সৌভিকের হাতে তুলে দিলেন সেদিন তিনি আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদেছিলেন। সেদিনই প্রথম বাবার চোখে জল দেখেছিলাম। সৌভিকের হাতে আমার হাত দিয়ে বাবা অনুরোধের সুরে বলেছিলেন, আমার মাকে তোমার কাছে তুলে দিলাম বাবা। জন্মের পর আমি আমার মাকে দেখিনি। মেঘাই আমার মা। আমার মাকে কখনো কোনো কষ্ট দিও না। মেয়েটা আমার বড্ড অভিমানী, কখনো কিছুতে অভিযোগ করবে না। বেশি কিছু চাহিদাও নেই আমার মায়ের। তুমি শুধু ওকে একটু আগলে রেখো। সৌভিক বাবাকে আশ্বস্ত করতে কেমন যেন দ্বিধান্বিত ছিল। বাসর ঘরে যখন সৌভিক আমার মন খারাপের খবর না নিয়ে, আমার চোখের জল মুছিয়ে না দিয়ে তার মায়ের যত্নার্থী নিয়ে চিন্তিত, তখনই বুঝতে পেরেছিলাম সৌভিক তার মায়ের বাধ্যগত ছেলে। বিয়ের পরদিন সকালবেলাতেই শাশুড়ি আমাকে এক গাদা কাপড় ধুতে দিলেন। মা আমাকে কখনো কাপড় ধুতে দেননি। তবুও আমি নিজের কাজ নিজেই করার চেষ্টা করতাম। কাপড় ধুতে সেরকম পটু না হলেও আমি কাপড়গুলো যত্ন করে নিয়ে পরিষ্কার করে ছাদে মেলতে যেতে নিতেই শাশুড়ি পথ আগলে দাঁড়ালেন। 2 আঙুল দিয়ে চিমটি দিয়ে একটি কাপড় তুলে নাক সিটকিয়ে বললেন, মা, ছি ছি, কি করেছে এসব? এই তোমার কাপড় ধোয়ার নমুনা? বলি, শুধু কি দুহাত মাখিয়ে খাওয়াটাই শিখেছ? কাপড় পরিষ্কার হয়নি, যাও আবার ভালো করে এগুলো পরিষ্কার করো। আর কাপড়গুলো ধুয়ে রান্নাঘরে এসো, সব রান্না পড়ে আছে। ছেলে বিয়ে করিয়ে মেম সাহেব বানানো মানুষ আমি নই, বুঝেছ? বাপের বাড়ির আরাম আমার এখানে হবে না, যাও যাও। শাশুড়ির কর্কশ কথায় আমার চোখ দুটো ছলছলে হলো। তবুও মুখ দিয়ে উষ্ণ ভাব পর্যন্ত বের হতে দিলাম না। আমি শুধু অসহায় দৃষ্টিতে সেদিন সৌভিকের দিকে তাকিয়েছিলাম। ভেবেছিলাম ও হয়তো বলবে, থাকুক না মা, আজ ওকে আর কাপড় ধুতে দিও না। আজ ওর প্রথম সকালে বাড়িতে, কিছুদিন থাকুক, পরে না হয় আস্তে আস্তে সব বুঝিয়ে দিও। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে সৌভিক তার মায়ের সাথে তালে তাল মিলিয়ে বলে উঠল, বাপের বাড়ি থেকে কাপড়টাও ধুতে শেখনি? বাবা মা কি শিখিয়েছে তবে তোমায়? ওই মুহূর্তে আমি সৌভিককে কিছু বলতে পারিনি, ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া। সৌভিক কখনো আমাকে বুঝতেই চেষ্টা করেনি। আমি দিনের পর দিন আমার শাশুড়ির হাতে নিগ্রহের শিকার হয়েছি। দিন শেষে সৌভিক যখন বাড়ি ফিরত, শাশুড়ি তখন বানিয়ে বানিয়ে কেঁদে কেটে মশলা মাখিয়ে আরও বিভিন্ন কিছু বলতো। সেগুলো শুনে সৌভিক মাঝে মাঝে আমাকে ধমকাতো, মাঝে মাঝে চুপ থাকতো, আবার মাঝে মাঝে গায়ে হাত তুলতো। শাশুড়ি সেগুলো অনেক তৃপ্তির সাথে উপভোগ করতেন। রাতের আধারে সৌভিক যখন তার চাহিদা পূরণে আমাকে কাছে ডাকতো, তাকে আমার হিংস্র কুকুর মনে হতো, যে কুকুর খাবারের লোভে ভালো সেজে থাকে। খাবার শেষ হলেই বিশ্রী দাঁত বের করে ঘেউ ঘেউ করে ওঠে। সৌভিকের প্রতিটা স্পর্শ আমার শরীরে কাঁটার মতো বিদ্ধ। নির্লজ্জ সৌভিক সেটা কখনো বুঝতেও চেষ্টা করেনি। ননদের প্রিয় ইলিশ মাছ ভাজা করতে গিয়ে
ভুলে যেদিন এক পিঠ মাছ পুড়ে গেছিল, সেদিন শাশুড়ি সেই তেলে ভাজা গরম খুন্তিটা আমার হাতের তালুতে চেপে ধরে চিৎকার করে জিজ্ঞেস করেছিলেন, মন কন্যাগরের কাছে থাকে, নবাবের বেটি ইচ্ছে করেই মাছটা পুড়িয়ে দিলি তাই না? শাশুড়ির দেওয়া আঘাতে সেদিন আমি একটুও কাঁদিনি। কাঁদলে আমি মনোবল হারাবো, বেঁচে থাকার প্রেরণা পাবো না। কান্না কোনো মেয়ের জীবনের সঙ্গী হতে পারে না। কান্না মানুষকে দুর্বল করে দেয়, ঘুরে দাঁড়ানোর পথ রুদ্ধ করে দেয়। সৌভিক আমার পোড়া হাত নিয়ে তাচ্ছিল্য করে বলেছিল, বেশ করেছে, আরও 2-1 ঘা দেওয়া দরকার ছিল। মেয়ে মানুষ বেশি লাই পেলেই ঘাড়ে উঠে নাচতে চাই। আমার বোনের দিকে বাঁকা চোখে আর একবার তাকালে না, একদম চোখ উপড়ে দেব, মনে থাকে যেন। সৌভিকের এহেন নিষ্ঠুর কথায় আমার কেবলই মনে হলো, যাকে আঁকড়ে এখানে পড়ে থাকবো সেই আমাকে মূল সমেত উৎপাত করেছে। নিজের অবর্ণীয় কষ্ট উগলে দিতে আমি সেদিন আমার বাবার বাড়ি ফিরে এসেছিলাম এক কাপড়ে। সকালবেলা বাবা সোফায় বসে পত্রিকা পড়ছিলেন, মা ধোঁয়া ওঠা গরম চায়ে সবেই চুমুক দিচ্ছিলেন। আমাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে দৌড়ে এসে আমি এমন অবস্থায় কেন তার কারণ জিজ্ঞেস করেছিলেন। আমি শুধু বাবার সামনে গিয়ে আমার পোড়া হাতটা মেলে ধরেছিলাম। বাবা সেদিন আমাকে আর কোনো প্রশ্নই জিজ্ঞেস করেননি। তার চোখে আমি সেদিন চিকচিক করা মণিটা দেখতে পেয়েছিলাম। মা আমাকে জড়িয়ে ধরে কেঁদে হাতে মলম লাগিয়ে আমার কাছে বারবার ক্ষমা চাচ্ছিলেন। আমি আমার ভাগ্যকে দোষারোপ করি। এখানে বাবা মায়ের কোনো দোষ নেই। মানুষের ভাগ্যে যা লেখা থাকবে তাই হবে। হয়তো ভবিষ্যতে আমার সামনে ভালো কিছু আছে, এজন্য দুঃখগুলো আগে ধরা দিয়েছে। সেদিনই বিকেলেই থেকে ডিভোর্স পেপার এনে বাবা আমাকে সই করতে বলেন। উনি আমার হাতে ধরে ওনার ভুল মোচনের একটা সুযোগ চান। সৌভিকের জন্য আমার মনে কোনো ভালোবাসা ভালো লাগা স্মৃতি সেদিন আমি হাতরে পাইনি। তাই ডিভোর্স পেপারে সই করতে আমার মন বা হাত কোনোটাই কাঁপেনি। দীর্ঘ 10টি বছর পর হাসপাতালের এমার্জেন্সিতে সৌভিক আর তার মায়ের সাথে দেখা। এই 10 বছরে অনেক কিছুই বদলে গেছে। আমি এখন একজন স্পেশাল নিউরোলজিস্ট। এই তো বছর 2 হলো হার্ট স্পেশালিস্ট আশিস চৌধুরীর সাথে সুখের দাম্পত্য জীবন উপভোগ করছি। মেডিকেল কলেজের 2য় বর্ষে আশিস আমাকে প্রপোজ করে। আমি তাকে রিজেক্ট করে আমার জীবনের সব ঘটনা জানাই। তাকে এটাও বলি বিয়েতে আমার ফোবিয়া তৈরি হয়ে গিয়েছে, আমি হয়তো জীবনে আর কাউকেই সেই স্থান দিতে পারবো না। আশিস আমাকে সময়ের সাথে সাথে দ্বিগুণ ভালোবাসার সহিত অনেক কিছু বুঝিয়ে নর্মাল লাইফে ফিরিয়ে এনেছে। বাবার কাছে হাত জোড় করে আশিসের মা সুমনা চৌধুরী আমাকে চেয়েছে। আমার মায়ের পরে ভদ্রমহিলাকে আমি ভালোবাসি। তার মেয়ে না থাকায় আমিই যেন তার মেয়ে, এমনভাবে ভালোবাসেন আমাকে। মাঝে মাঝে আশিস মুখ ফুলিয়ে মেকি রাগ দেখিয়ে বলে আমি সুন্দরী, সেজন্য আশিসকে ভুলে মা আমাকে বেশি আদর দিচ্ছে। এসব দেখে চোখের জলকে আটকাতে পারি না। আশিস কেন প্রথমেই আমার জীবনে এলো না? বড় অবেলায় কেন আশিস এলো এই মরুভূমির ন্যায় জীবনে? আর একটু আগে এলে কি খুব ক্ষতি হতো? ভাবনার সুতো ছিল সামনের বেডে শোয়া রুগীর আর্তনাদে। রোগীটি আর কেউ নয়, আমার প্রাক্তন শাশুড়ি। সৌভিকে 2য় বিয়ে করা বউ ওনার মাথা ফাটিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমার মতো সেম একই হাতের তালুতে খুন্তি পুড়ে দাগও দিয়ে দিয়েছে। মহিলার মাথা থেকে গলগল করে রক্ত ঝরছে, এদিকে হাতের পোড়া জায়গার জ্বলুনিতেও কাতরাচ্ছে। কোনো মতে মাথার সেলাই দিয়ে এক্স-রে রুমে পাঠিয়ে রিপোর্টের জন্য অপেক্ষা করতে চেম্বারে এলাম। কিছুক্ষণ পর নার্স রিপোর্ট নিয়ে আসলে চেক করে তেমন কিছুই পেলাম না, শুধু ভারী কিছুর আঘাতে মাথাটা ফেটে গিয়েছে। আপাতত ঘুমের ইঞ্জেকশন আর কিছু মেডিসিন দিলেই 2-1 দিনের ভেতরেই বাড়ি ফিরতে পারবে। ডিউটি আওয়ার শেষ করে পার্কিং লটে আসতেই হঠাৎ পেছন থেকে সৌভিকের ডাক শুনতে পেলাম। না, তার কণ্ঠ শুনে তেমন কিছুই অনুভূত হচ্ছে না। অপরিচিত মানুষের মতো জিজ্ঞেস করলাম, কিছু কি বলতে চান আমাকে? সৌভিক শুধু হাত জোড় করে ক্ষমা চেয়ে মাথা নিচু করে ফেলল। পারলে আমাকে ক্ষমা করো মেঘাদ্রি। আমি মায়ের বাধ্য সন্তান হয়েছি ঠিক, কিন্তু ভালো স্বামী হতে পারিনি। আমার জীবনের সব সুখ তুমি চলে যাওয়ার পরে শেষ হয়ে গেছে। মা সহজ সরল ভেবে যার সাথে আমাকে 2য় বিয়ে দিয়েছেন, মেয়েটির নাম করা খুনির বোন। সুযোগ পেলে মাকে ধরে ধরে প্রায়ই মেরে রক্তাক্ত করে দেয়। আমার বৃদ্ধ মাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। আমার গায়ে হাত তুলতেও তার আটকায় না।
তার থেকে আমার মৃত্যু না হওয়া পর্যন্ত কোনো মুক্তি মিলবে না। আমি শুধু চাইব তুমি আমার উপর থেকে তোমার অভিশাপটুকু তুলে নাও আর আমাকে ক্ষমা করে দাও। আপনাকে আমি কোনো অভিশাপ তো দূরের কথা, মনেই রাখিনি মিস্টার সৌভিক। বলেই সামনে ঘুরে হাঁটা ধরলাম গাড়ির কাছে যাবার জন্য। হঠাৎ পরিচিত পুরুষ কণ্ঠে ডেকে উঠল মেঘু বলে। আমি জানি এটা আশিস, ও ছাড়া আমাকে এত আদুরে ডাক কেউ ডাকতে পারবে না। দৌড়ে এসে 2 হাত ধরে জিজ্ঞেস করলো, ফোন তুলছিলে না কেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি একসাথে বাড়ি ফিরবো বলে। সৌভিকের কথার জন্য ফোনটা তখন তুলিনি, সেটা আশিসকে বুঝতে না দিয়ে বলে উঠলাম, সাইলেন্ট ছিল, টের পাইনি, আই এম সরি। তুমি কখনো সরি বলবে না মেঘু। তোমার কোনো ভুল এই নশ্বর পৃথিবীতে ভুল বলে গণ্য হবে না। তোমার সব ভুল ফুল হয়ে ঝরে যাক, সব ভুল আমার। এই বলে আশিস আমাকে হাত ধরে টেনে গাড়ির দিকে অগ্রসর হচ্ছে। আমি পিছন ফিরে তাকিয়ে সৌভিকের অনুতপ্ত মিশ্রিত চোখের জল দেখতে পেলাম। না, কষ্ট মোটেও হচ্ছে না তার জন্য। ওর নিজের অন্ধত্বের জন্য ও নিজে দায়ী। তার কর্মফল তাকে অবশ্যই ভোগ করতে হবে। তার নিজের বেখেয়ালে সে সব কিছু হারিয়েছে। বিধাতা তাকে তার প্রাপ্যটাই ভোগ করাচ্ছে। বিধাতার সাজা থেকে পরিত্রাণ পেয়ে পালাবে কার সাধ্যি? গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।